নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এখন শুনছেন সমরেশ বসুর উপন্যাস অপরিচিত। আজ পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ের নাম ডাইনিং রুমে। এই শুরু করি কথাটা বলতে যাবার আগেই এখন আমার মনে পড়ে গেল আমার এক শ্রোতা বন্ধুর কথা, নাম অনুপমা রহমান। উনি বলেছেন যে আপনার এই শুরু করি বলাটা আমার খুব ভাল লাগে। এই ছোট ছোট অভিব্যক্তিগুলোই আমার প্রাপ্তি, আমাকে ভরিয়ে দেয়। শুরু করি। সুজিতকে ডাইনিং রুমে পৌঁছে দিয়েই দোলা পালালো। তার হাসির রেশ তখনও বাজছিল। কিরণ বসেছিলেন একটা চেয়ারে। সুজিতকে বললেন, বসো। সুজিত তখন বিরাট ডাইনিং রুম দেখছিল। মস্ত লম্বা টেবিল, সাদা ধবধবে কাপড় পাতা রয়েছে তাতে, মাঝখানে পিতলের মোর্দাবাদি ফুলদানিতে রং বেরঙের ফুল, পাত্রে ফুল সাজানো। যদিও গুটি চারেক মাত্র চেয়ার টেবিলের এক অংশে রয়েছে। ঘরের একপাশে বৃহৎ আকারের রেফ্রিজারেটর, দেওয়ালে নানান রকমের ছবি, সবই বিদেশি শিল্পীদের পেন্টিংয়ের প্রিন্ট। সুজিত মুগ্ধ স্বরে বলল, এটা আপনাদের খাবার ঘর বুঝি? কিরণ বললেন, হ্যাঁ। বাহ, সুন্দর। কিন্তু আমি যে শুনলাম আপনারা মাত্র 3 জন লোক এ বাড়িতে থাকেন। হ্যাঁ, তাতে কি? এত বড় ঘরে খেতে ফাঁকা লাগে না? কিরণ হেসে ফেললেন, বললেন, ও এই কথা। লোকজন অতিথিরা এলে তখন সবই ভরে যায়। তা বটে। সে আবার ঘর দেখতে লাগলো। কিরণ বললেন, বসো, তোমার তো খুব খিদে পেয়েছে বলছিলে। হঠাৎ যেন মনে পড়ে গিয়েছে এমনিভাবে সুজিত বলল, হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়েছে। সে তাড়াতাড়ি এসে বসল আর নানান রকমের খাবার হাঁ করে দেখল। গন্ধে তার নাসারন্ধ্র স্ফীত হলো। আঙুল দিয়ে একটা প্লেটের খাবার দেখিয়ে বলল, এটা কি এগুলো? কিরণ হেসে বললেন, এগুলো চিকেন স্যান্ডউইচ। তুমি মুরগি খাও তো? সুজিত ঘাড় কাত করে বলল, হ্যাঁ খাই। এতগুলো স্যান্ডউইচ, আবার এসবও দিয়েছেন? এই বাঁধাকপি সেদ্ধ, ডিম, এতগুলো ফল। তোমার যা ইচ্ছে করে খাও। আচ্ছা, বলে একটু সলজ্জ হেসে আবার বলল, একেবারে দুপুরের খাবার দিয়ে দিয়েছেন না? কিরণ তাড়াতাড়ি বললেন, না না, দুপুরে তুমি আবার খাবে। কাল বিকেল থেকে কিছুই খাওনি বলছিলে, এসব তাই তাড়াতাড়ি করে। ও, সুজিত ততক্ষণে খেতে শুরু করেছে। তার খাবার ভঙ্গির মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না, কিন্তু তার সারা মুখে ক্ষুধার তৃপ্তি ফুটে উঠেছে। খেতে খেতেই মাঝে মাঝে মুখ তুলে কিরণময়ীর দিকে তাকিয়ে হাসতে লাগলো। হয়তো কিছু বলতে চাইছে, মুখ ভর্তি খাবারের জন্য পারছে না। কিরণময়ীও যেন এই খাওয়ার দৃশ্যটা উপভোগ করছিলেন। একটি করুণা মেশানো স্নেহ তার চোখে। তিনি মাঝে মাঝে বলে উঠলেন, খাও, খেয়ে নাও, তারপরে কথা বলো। সুজিত তার জবাবে একবার বলে উঠল, হ্যাঁ, তা নইলে অসুবিধে হয়। কিরণময়ী ঘাড় নাড়লেন। দোলা সামনে এলো আবার, তার মুখ আরক্ত। বলল, আপনি চা খাবেন না কফি? সুজিতের খাবার চিবোনো বন্ধ হয়ে গিয়েছিল। সে একবার কিরণময়ীর দিকে তাকালো, আবার দোলার দিকে তাকিয়ে বলল, আমাকে বলছেন? হ্যাঁ। কোনো রকমে ঢোক গিলে খাবার গলাধঃকরণ করে বলল, চা। মা ও কন্যার মধ্যে একবার চোখাচোখি হলো। দুজনের মুখেই হাসির ছটা। দোলা চলে গেল তাড়াতাড়ি, জালের দরজার পাল্লা ঠেলে। সুজিতের খাওয়াও ইতিমধ্যে শেষ হয়ে এলো। দোলা নিজের হাতে চায়ের ট্রে নিয়ে ঢুকল। সুজিতের কাছেই একটা চেয়ারে বসে চা তৈরি করতে লাগলো। সুজিত দুজনকেই দেখল এবং আস্তে আস্তে তার মুখে একটি হাসি ফুটে উঠল। সে কিরণের দিকে ফিরে হঠাৎ বলল, আচ্ছা, আপনাকে কি বলে ডাকবো? মিসেস রায়চৌধুরী বলতে
আমার লজ্জা করছে। কিরণ বললেন, যা তোমার ইচ্ছে। হিমানিদি আমাদেরও দিদির মতোই ছিলেন, সে হিসেবে তুমি আমাকে মাসিমা বলতে পারো, অতীনদার বোন হিসেবে পিসিমাও বলতে পারো। সুজিত বার কয়েক উচ্চারণ করল, মাসিমা পিসিমা, মাসিমা পিসিমা। থাক, মাসিমাই বলবো। হ্যাঁ। দোলার আর চায়ের কাপ এগিয়ে দেওয়া সম্ভব হলো না, তার আগেই হেসে উঠে পালিয়ে গেল সে। কিরণ বললেন, বেশ তো। ঠিক সেই মুহূর্তেই একজন চাকরের আবির্ভাব হলো। কিরণময়ীকে জানালো, আপনার টেলিফোন এসেছে, মিসেস গুহ ঠাকুরতা ডাকছেন। ও আচ্ছা, যাচ্ছি, তুমি দিদিমণিকে এখানে ডেকে দাও। চাকর চলে গেল। কিরণও উঠলেন, বললেন, তুমি চা খাও, আমি ফোনটা ধরে আসছি। কিরণ চলে গেলেন। সুজিত সেই যাওয়ার পথের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। মনে মনে বলল, উনি কি হাসছিলেন? অসম্ভব নয়, আমাকে দেখে তো মানুষের হাসিই পায়, কিন্তু একে দেখে আমার মনটা কেমন যেন টনটনিয়ে উঠছে। সত্যি কি আশ্চর্য, এমন একজন মহিলা আমারও মা ছিলেন। মা তো নিশ্চয় ছিলেন, নইলে মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কেমন করে? অবশ্য এ কথা ঠিক, কয়েক বছর আগেও মানুষের জন্মরহস্য সুজিতের অজানা ছিল। মানসিক হাসপাতালের ডক্টর ঘোষ তার সামনে জীবনের অনেক রহস্য আস্তে আস্তে উন্মোচিত করেছেন। অনেক বই পড়িয়েছেন, বাংলা বই, ইংরেজি বই পড়ে তর্জমা করে শুনিয়েছেন। বই ছাড়াও অনেক সময় অনেক কথা আপন মনে বলে গিয়েছেন, সুজিত শুনেছে। তার মানসিক গঠনের অনেকখানি সেজন্যে ডক্টর ঘোষের প্রভাবে প্রভাবান্বিত। বিশ্ব সংসার যে নিষ্করুণ, জটিল, অসহায়, এই সব ধারণাও তার কাছ থেকেই এসেছে। এবং ডক্টর ঘোষ বলতেন, মানুষ যে প্রতি মুহূর্তে কষ্ট পায় তার কারণ ভালোবাসা এবং ঈশ্বর। এই দুই বিষয়েই মানুষ অনবহিত, এই দুই বিষয়েই বিচিত্র সব ধারণা পোষণ করে মানুষ, যা মিথ্যা, আর তাই তাদের অবিশ্বাসটাই মূলে থেকে যায়। এমনি অনেক কথা বলতেন তিনি, যদিও সব কথাই সুজিত বুঝত না, অথচ মনে হতো তার অনুভবের মধ্যে সব কথাই এক অস্পষ্ট অর্থময়তায় ভরে উঠছে। অনেক ঘটনার ভিতর দিয়ে জীবনকে সে নানাভাবে দেখেছে। হাসপাতাল থেকে যখন সে বাইরে বেরুবার অনুমতি পেয়েছিল, তখন দূরের জঙ্গলের ধার থেকে একটি অসহায় বৃদ্ধাকে কাঁধে করে গ্রামে পৌঁছে দিয়েছিল। কিন্তু বৃদ্ধা যখন জানতে পেরেছিল সে মানসিক হাসপাতালের লোক, তখন সে সুজিতের কাঁধ থেকে লাফিয়ে পড়ে ঢিল ছুঁড়ে মেরেছিল। কিন্তু বুড়িটার অসহায় ভয় দেখে তার রাগ হয়নি, কারণ বুড়িটা ভেবেছিল সে পাগল। আগে জানলে সে যে মানসিক হাসপাতালের লোক এ কথাটা বলতো না। ওখানকার স্থানীয় লোকদের ধারণা হাসপাতালে সবাই পাগল, ওটা একটা পাগলা গারদ, আর পাগলকে মানুষ মাত্রেই ভয় পায়। সুজিত যে পাগল নয় এ কথাটা তাদের কিছুতেই বোঝানো যায় না। ফিরে গিয়ে সমস্ত কথা সে ডক্টর ঘোষকে বলেছিল। শুনে ডক্টর ঘোষ তাকে গায়ে মাথায় হাত দিয়ে খুব স্নেহ করেছিলেন। বলেছিলেন, তুমি তোমার কর্তব্য করেছ, ঠিকই করেছ, কিন্তু মানুষেরা ওই রকমই, তাদের বিচার শক্তি নেই, তারা সত্যি মিথ্যে বুঝতে পারে না। এসব কথা তার মনে হচ্ছিল, তার কারণ জীবনের সর্বত্রই সে এত দুঃখ দেখেছে ও পেয়েছে, এখানে এসে যেন সেসব কোথায় হারিয়ে যাচ্ছে। এখানে যেন সবাই সুখী, গভীর শান্তি এখানে যেন বিরাজ করছে। এমন সময় জালের দরজা ফাঁক হলো, দোলার মুখ দেখা গেল। সুজিত বুঝতে পারছে দোলা তার মুখের দিকে তাকাতে পারছে না, পাছে হেসে ফেলতে হয় বলে। দোলার মুখ রক্তাভ কিন্তু গম্ভীর। চায়ের কাপের দিকে তাকিয়ে বলল, এ কি, চা খাচ্ছেন না? ঠান্ডা হয়ে যাচ্ছে যে। এই যে খাই। সুজিত তাড়াতাড়ি চায়ের কাপে চুমুক দিল। একেবারে ঠান্ডা হয়ে এসেছিল, তাই এক চুমুকেই কাপ শেষ করে দিল। দোলা দেখবে না দেখবে না করেও আর চোখে দেখল।
ঠোঁটে ঠোঁট টিপে এক মুহূর্ত নিশ্চুপ থেকে বলল, আর একটু চা ঢেলে দেব? সুজিত বলল, দেবেন? দিন। কিন্তু সে সন্দিগ্ধ চোখেই দোলার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে দোলা জোর করে ঠোঁট টিপে রয়েছে। দোলা হাত দিয়ে একবার টিপটের উষ্ণতা যাচাই করল, তারপর চা ঢালতে ঢালতে বলল, চা ঠান্ডা হয়ে গেল কেন আপনার? কি করছিলেন? একবার ঢোক গিলল সুজিত। বলল, একটা কথা ভাবছিলাম। দোলার হাতটা কেঁপে গেল, শরীরটাও দুলে উঠল একবার, কিন্তু ঠোঁট খুলল না সহসা। একটু পরে বলল, ভাবতে ভাবতে চা ঠান্ডা হয়ে গেল? সুজিত বিব্রত হয়ে বলল, হ্যাঁ। একটু থেমে আবার সুজিত বলল, আপনার হাসি পাচ্ছে না? দোলা চকিতে একবার সুজিতের দিকে তাকালো, মুখ আরও আরক্ত হয়ে উঠল। বলল, কই না। টেবিলের দিকে আরও নেমে গেল দোলার মুখ। চা তৈরি করে কাপ এগিয়ে দিয়ে সুজিতের দিকে না তাকিয়েই বলল, হাসি পাবে কেন মিছিমিছি? সুজিত বলল, আমাকে দেখে অনেকে হেসে ফেলে কি না? কেন? আমি জানি না। বলে সে হেসে দোলার দিকে তাকালো, তারপর আবার বলল, কিন্তু আপনাকে হাসলে খুব সুন্দর দেখায়। দোলা এবার প্রায় চমকে উঠে বলল, আমাকে? সুজিত অসংকোচে বলল, হ্যাঁ, আপনি তো এমনিতেই খুব সুন্দর, হাসলে আরও সুন্দর লাগে। মনে হয় আপনি আপনি আমি? দোলা প্রায় শ্বাসরুদ্ধ হয়ে উঠল। সুজিত বলল, আপনি খুব সুখী। আমি আপনার মতো এমনি সুখী হাসি মুখ আরও দেখেছি কি না মনে করতে পারি না। দোলার বিস্ময়ের মধ্যে ভ্রু কোঁচকাল। বলল, আমার মতো? হ্যাঁ, আপনার মতো। আমি যেখানে ছিলাম সেখানে। অবশ্যই তারা আপনাদের মতো এরকম শহরের বড় লোক নয়, লেখাপড়া জানে না। তারা কেউ রাখাল মেয়ে, গরু মোষ চড়ায়, মাঠে ধান কাটে। আমি খুব অবাক হচ্ছিলাম, আপনাকে ঠিক যেন সেরকম লাগছিল। আসলে মানুষ পবিত্র হলে বোধহয় এরকমই দেখায়, তাই না? দোলা যে কী বলবে ভেবে পেল না। সে শুধু উচ্চারণ করল, পবিত্র। সুজিত বলে উঠল, না না, পবিত্রতা খালি হাসি নয়, গম্ভীরও হয়। আমি দেখেছি ডক্টর ঘোষ একজন পবিত্র মানুষ ছিলেন, কিন্তু তিনি গম্ভীর ছিলেন। আচ্ছা, আপনি দেখেছেন এক একটা গম্ভীর মানুষকে কীরকম ভয় লাগে? যেমন আপনার বাবা। বাবা? হ্যাঁ, আপনার বাবা তো গম্ভীর মানুষ, কিন্তু তাকে দেখেই আমার বুকটা ছ্যাঁক করে উঠেছিল। অথচ ডক্টর ঘোষকে আপনার ভয় করবে না। দোলা হঠাৎ ঘাড় কাত করে বলল, তার মানে আপনি বলছেন আমার বাবা অপবিত্র লোক? না না, মানে। কথার খেই হারিয়ে বিব্রত অস্বস্তিতে কি করবে সুজিত ভেবে পেল না। হাত নেড়ে বারে বারে বলল, আপনার বাবা মানে উনি খুব ভালো মানুষ, উনি খুব চমৎকার লোক, উনি। কথাটা শেষ করবার আগেই হাত নাড়তে গিয়ে চায়ের কাপে ধাক্কা লেগে গেল। চা চলকে পড়ল। কাপটা পড়বার আগে দোলা হাত বাড়িয়ে ধরে ফেলল। সাদা ধপধপে টেবিল কলঙ্কিত হয়ে উঠল। সুজিত তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে লজ্জায় ও সংকোচে প্রায় আর্তনাদ করে উঠল। ইস, কি হবে এখন? দোলা যেন মূঢ় বিস্ময়েই তাকিয়েছিল। হঠাৎ তার সমস্ত মুখে হাসি ছড়িয়ে পড়ল এবং হাসির খিলখিল শব্দ উচ্ছ্বসিত হয়ে উঠল। বলল, কি আবার হবে? আপনি উঠলেন কেন? বসুন না। সুজিত যেন স্বস্তি পেল দোলার হাসিতে। বলল, আমার হাতটা ঠিক। দোলা বলে উঠল, কোন দিকে যাচ্ছে লক্ষ্য করেননি? ঠিক তাই, আপনি আমার ওপর রাগ করছেন ভেবে এত ভয় পেয়েছিলাম, মানে আমি ঠিক বোঝাতে পারবো না আপনাকে। দোলা বলে উঠল, আপনাকে আর বোঝাতে হবে না, বসুন দেখি। আমি রাগ করলে আপনার কি হবে? কেউ রাগ করলে আমার যেন কীরকম লাগে।
দোলা ওর আয়ত কালো চোখ দুটি তুলে কয়েক মুহূর্ত যেন গভীর অভিনিবেশ সহকারে সুজিতের মুখের দিকে দেখল এবং সহসা যেন লজ্জা করে উঠল ওর। বলল, আবার একটু চা ঢেলে দিই? সুজিত দু হাত নেড়ে বলতে গেল, না না। তার আগেই দোলা বলে উঠল, থাক থাক, এবার টিপট পড়ে যাবে। সুজিত যেভাবে হাত নাড়ছিল ঠিক সেভাবেই চকিতে প্রস্তরীভূত হয়ে গেল। স্বভাবতই দু হাত তার দুদিকে বিস্তৃত। প্রায় সন্ত্রস্ত চোখে আস্তে আস্তে টেবিলের দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে দেখল টিপট পড়েনি। শিশুর মতো হেসে বলল, পড়েনি, দেখেছেন? দেখেছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, আপনাকে শিকল দিয়ে বেঁধে রাখতো সেখানে? কোথায়? যেখানে আপনি ছিলেন। বেঁধে রাখবে কেন? দোলা থতিয়ে গেল। এবার ওরই বিব্রত হওয়ার পালা। বলল, না মানে। সুজিত বলল, বুঝেছি, আপনি বলছেন পাগলদের যেরকম দুপায়ে শেকল দিয়ে বেঁধে রাখে। না, আমাকে সেরকম বেঁধে রাখার দরকার হয়নি। খুব মারধর করত? দোলার চোখে উদ্বেগ ও উত্তেজনা। সুজিত হেসে বলল, না, আপনি যাদের কথা ভাবছেন আমি সেরকম নই। আমি পাগল ছিলাম না আসলে। আমি ছিলাম ওই যে আপনার বাবা তখন বললেন, আমার আসলে বুদ্ধিশুদ্ধি কিছু ছিল না। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। আমি যে এখন ভালো হয়ে গেছি। দোলা তবু তাকিয়ে রইল সুজিতের দিকে, ঠিক যেন বুঝতে পারছে না সব। এক মুহূর্ত চুপ করে থেকে আবার হঠাৎ বলল, আচ্ছা, আপনার সব কথা মনে আছে ভালো হবার আগের কথা? সুজিত বলল, আছে বই কি, কিছু কিছু মনে আছে। অবশ্যই আমার স্মৃতিশক্তি খুব খারাপ ছিল, কিছুই প্রায় মনে থাকতো না। যেমন ধরুন, বর্ধমানের গ্রামের কথা অস্পষ্ট মনে আছে। বাড়ির কাছে একটা বাঁশ ঝাড়, তার কাছেই ধান মড়াইয়ের জায়গা। পুকুর, মন্দির, ঘর, বাড়ি সবই বহুদিনের দেখা ছবির মতো মনে পড়ে, কিন্তু কোনগুলো ঠিক কোথায় কোথায় আমার মনে নেই। একটা পুকুরের কথা মনে আছে, ভীষণ ময়লা জল, তার মধ্যে একদিন কতগুলো ছেলে আমাকে ফেলে দিয়েছিল, দিয়ে ঢিল মেরেছিল। কেন? আমি যে পড়া করতে পারতাম না, খালি চুপচাপ বসে থাকতাম, খিদে পেলে খেতে চাইতাম আর কাঁদতাম। কেন? দোলার উৎকণ্ঠিত কৌতূহলিত প্রশ্ন শেষ হতে চায় না। সুজিত বলল, কি জানি, ওই রকম ছিলাম আর সবাইকেই খুব ভয় পেতাম। দেখতাম আমাকে সবাই আলাদা করে রাখে। আমি যে মার খেতাম এটা আমার মনে আছে। আমাকে কেউ না মেরে কথা বলতো না। আমার মনে আছে একজনকে আমি কাকিমা বলতাম, তিনি আমাকে সব সময় মারতেন। বলতেন, তুই কবে মরবি, এ সংসারের হাড় জুড়িয়ে তুই কবে মরবি বলতে পারিস? আমি বলতাম না। অমনি উনি আমাকে আরও মারতেন আর খুব খারাপ খারাপ গালাগাল দিতেন। আমার মায়ের নামে, বাবার নামে যা তা সব কথা বলতেন, আমার মনে আছে। কিন্তু তখন আমি জানতাম না আমার মা কে, আমার বাবা কে, তারা কেমন। আমাকে অনেক কাজ করতে হতো, পুকুরে কাপড় কাচা, গরুকে জাপ দেওয়া, কিন্তু কাজে ভুল হলে আমার বয়সী ছেলেরাও আমাকে এসে শাসন করত। দোলা উত্তেজিত স্বরে বলে উঠল, কেন কেন? তখন আমার মামা প্রতাপবাবু কোথায় ছিলেন? তিনি তখনই আপনাকে নিয়ে যাননি কেন? সুজিত বলল, এখন জানতে পেরেছি উনি ওসব কিছুই জানতেন না। উনি আমার জন্য টাকা পাঠাতেন সেই আত্মীয়দের বাড়িতে, আমার জন্যে নাকি কিছু জমি জমাও ছিল। তবু যে আত্মীয়রা কেন আমাকে ওরকম করতেন, যেন আমি একটা বোঝা, আমি জানি না। একজন মাস্টার আসতো পড়াতে, তার মুখটা আমার এখনও মনে আছে। মনে পড়লে এখনও ভয় হয়, এই বুঝি আমার চুলের মুঠি ধরবে এসে। সে আমার মুখের মধ্যে অনেক দিন গোবর পুড়ে দিয়েছে, তাই দেখে বাড়ির ছেলেরাও আমাকে গোবর ছুঁড়ে মারত। এমনি সব অস্পষ্ট ছবি, অস্পষ্ট মুখ
আমার মনে আছে। যেমন ধরুন, পচা ভেজা ভাতের গন্ধ। আমার খিদে পেলে এখনও ওই গন্ধটাই আগে মনে পড়ে। এই অবস্থায় আমি আস্তে আস্তে যেন কেমন হয়ে যাচ্ছিলাম। অনেক সময় কে কি বলছে তাও বুঝতে পারতাম না। একেবারে জবুথবু, বোবা আর কালাদের মতো হয়ে গেছিলাম, একটা ভীরু জানোয়ারের মতো। সুজিত থামল। দোলা বলল, তারপর? তারপর তো প্রতাপ কাকা গিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু সেসব আমার আর ভালো মনে নেই। তখন আমার মস্তিষ্ক বলতে কিছুই ছিল না। প্রতাপ কাকা আমাকে নিয়ে কোথায় ঘুরেছেন সেসবও স্মরণ করতে পারি না। তারপর যখন ডক্টর ঘোষের কাছে গেলাম, আস্তে আস্তে ভালো হয়ে উঠলাম। দোলা বলে উঠল, কি করে? অনেক ওষুধ খেতেন বুঝি? না, শুধু ওষুধ নয়, ওষুধ তো খেতামই, আর ডক্টর ঘোষ আমাকে ব্যায়াম করাতেন, বেড়াতে নিয়ে যেতেন, আদর করতেন, অনেক কথা বলতেন। বলতেন, সব সময়ে বিশ্বাস করবে, তোমাকে সবাই চায়, কারণ সেটাই সত্যি। মানুষ সবাই ভালো, কিন্তু তারা অবস্থার গতিকে সকলেই অসহায়। কেউ কেউ ভয় পেয়ে বেয়াদব হয়ে ওঠে, যা উচিত নয় তাই করে। যখন বুঝতে পারে তখন দুঃখ পায়। তোমাকে যারা কষ্ট দিয়েছে, একদিন তারাও সে কথা ভেবে দুঃখ পাবে। কিন্তু আমি বোধহয় যা তা বলছি। আমি কথা বলতে আরম্ভ করলে খালি কথাই বলে যাই। দোলার কৌতূহল মেটে না। বলে, ডক্টর ঘোষ যা বলেন আপনি সব বিশ্বাস করেন? সুজিত ঘাড় কাত করে বলল, হ্যাঁ, করি। উনি তো কখনো মিথ্যা কথা বলেন না, যা সত্যি ঠিক তাই বলেন। বলেন, মানুষ দুঃখী আর অসহায়। মনুষ্যত্বকে এ সবই আচ্ছন্ন করে রেখেছে নানানভাবে। মানুষ যদি ঈশ্বরকে ঠিক বুঝতে পারে আর ভালোবাসতে পারে, তবে সেটাই হলো তার সব থেকে বড় বিদ্রোহ। বিদ্রোহ? হ্যাঁ, বিদ্রোহ। আপনার ডক্টর ঘোষ বুঝি খুব পুজো আহ্নিক করতেন? কখনো না, এমনকি কোনো ঠাকুর দেবতাকে কখনো হাত তুলে নমস্কার করতেও দেখিনি। ওর ঘরে কোনো ঠাকুর দেবতার ছবিও দেখিনি। তবে ওর ঈশ্বর কেমন? ভালোবাসা। উনি বলেন, ভালোবাসা আর ঈশ্বর একটা টাকার এপিঠ আর ওপিঠের মতন, কাজ তার একই। আপনি তা বুঝতে পারেন? ওর মতো করে পারি না, কিন্তু একদিন যখন ওকে আমি বললাম, স্যার, মানুষ হাসলেও অনেক সময় আমি তার চোখের মধ্যে দুঃখের আর কষ্টের ছায়া দেখতে পাই, মনে হয় হাসিটা সত্যি নয়। এরকম কেন হয়? উনি তৎক্ষণাৎ আমার হাত ধরে বলে উঠতেন, সেই তো ঈশ্বরানুভূতি সুজিত। মানুষকে ঘৃণা করলে এ জিনিস দেখা যায় না। এটা প্রত্যক্ষ ভালোবাসার কথা নয়। নির্বিকারভাবে যে সব কিছুকেই দেখতে চায়, সেই দেখতে চাওয়াটাই হলো প্রেমিকের চরিত্র। আমি জানি না উনি কি বলেন, সবসময়ে বুঝি না ঠিক, কিন্তু একটা কিছু অনুভব করি। আচ্ছা, আপনি কি কিছু বুঝতে পারছেন? দোলা চোখ বড় বড় করে বলল, আমি কিছুই না, একটা বর্ণও বুঝলাম না। আমার তো মনে হলো বই খুলে কেউ কতগুলো দুর্বোধ্য কথা আমাকে শোনালো। সুজিত সরলভাবে একগাল হেসে বলল, তাই নাকি? দোলা ঘাড় দুলিয়ে বলল, আচ্ছা, আপনি তাহলে সবাইকে ভালোবাসেন? সুজিত বলল, তা কি করে জানবো, আমি তো বুঝতে পারি না। আপনি তাহলে কি বোঝেন? দোলার ঘাড় ঈষৎ বেঁকে গেল, কালো চোখের দৃষ্টিও বঙ্কিম হল, রক্তাভ ঠোঁটের কোণ দুটি উঠল কুঁকড়ে। সুজিত হঠাৎ অসহায় হয়ে পড়ল। বলল, আমি যে কি বুঝি তা আমি বুঝতে পারি না। দোলা রুদ্ধ হাসির বেগে আবার আরক্ত হয়ে উঠল। সুজিত তাড়াতাড়ি বলে উঠল, দেখুন মিস রায়। দোলা বাধা দিয়ে বলে উঠল, আমার নাম দোলা, আপনি শোনেননি? হ্যাঁ, দেখুন দোলা, আপনার। আবার বাধা দিয়ে বলে উঠল দোলা, শুধু নাম বললে আবার আপনি বলে নাকি কেউ? তবে কি তুমি বলবো নাকি?
দোলা ভ্রুকুটি করে বলল, তা আমি কি জানি। সুজিত আবার অসহায় হয়ে পড়ল। সে একবার চারদিকে দেখল, চোখ ফিরিয়ে আবার দোলার দিকে ফিরল। দোলার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, কিন্তু দোলা তাকিয়ে থাকতে পারল না। জিজ্ঞেস করল, কি দেখছেন? সুজিত বলল, দেখছি মানে দেখুন, পরিবেশ মানুষকে বদলে দেয়। আপনাকে যদি আমি গুড়িয়াটারের মাঠে গরু চড়াতে দেখতাম তাহলে ঠিক তুমি বলতাম, আপনিও তুমি বলতেন, কিন্তু এখানে এ বাড়ির মেয়েকে তুমি বলতে যেন মুখ সরে না। ইতিমধ্যে কখন কিরণময়ী পিছন দিক দিয়ে এসেছেন সুজিত দেখতে পায়নি, দোলা দেখতে পেয়েছিল এবং মায়ের দিকে তাকিয়ে তার চোখ নিঃশব্দ প্রগল্ভ হাসিতে ঝলকে উঠেছিল। সে বলল, আপনার মুখ না সরলে আমি কি করব বলুন? সুজিতের মুখে বিব্রত হাসি। জিজ্ঞেস করল, আপনাকে তুমি বললে আপনি আপনি রাগ করবেন না? দোলা বলল, না শুনলে কেমন করে বলবো? বলতে বলতেই দোলার দুই চোখ চিকচিকিয়ে উঠল, হাসির তরঙ্গ উপচে পড়ল বলে। কিরণ আর চুপ করে থাকতে পারলে না। বললেন, কেন ওকে অমন করছিস দোলা? তুমি ওকে তুমি করেই বলো, আমি বলছি। সুজিত তাড়াতাড়ি পিছন ফিরে কিরণকে দেখে যেন স্বস্তি পেল। বলল, আপনি জানেন মাসিমা, এ সময় চকিতে একবার দোলাকে দেখে নিল সে। আমার কিন্তু মনে হচ্ছিল দোলাকে তুমি বললে ও রাগ করবে না। কিরণ হেসে উঠলেন। দোলা ভ্রুকুটি করতে যাচ্ছিল। কিরণ বললেন, রাগ করবে কেন? তুমি তো ওর থেকে বড়, তুমি তো এখন চান করবে। হ্যাঁ, দোলা তাড়াতাড়ি বলে উঠল, কিন্তু কি বলতে যাচ্ছিলেন আমাকে সেটাই তো বলা হলো না। সুজিত ফিরে বলল, ও হ্যাঁ, বলছিলাম তোমার মুখের ছাঁদটা সত্যি আশ্চর্য, আর তোমার চোখ, আমি তোমার একটা পোর্ট্রেট আঁকব। দোলা ঈষৎ লজ্জিত হলো, খুশিতে চলকে উঠল। বলল, সত্যি? আমি আপনাকে বলবো ভাবছিলাম। আচ্ছা, এ কথা তো বললেন না, আপনি আঁকতে শিখলেন কোথায়, কার কাছে? সুজিত বলল, কোথাও নয় তো, কারুর কাছেও নয়, আপনি আপনি শিখেছি। আঁকতে আমার খুব ভালো লাগে। তারপরে সহসা যেন মনে পড়ে গিয়েছে, এমনিভাবে চকিত হয়ে বলল, ও হ্যাঁ, আর একটা কথা তোমাকে বলবো ভাবলাম, ভুলেই গেছি। জানো, কাল রাতে ট্রেনে আমি একটি মেয়েকে দেখেছি। তোমার থেকে কিছু বড় হবে সে, সঙ্গে একজন ভদ্রলোকও ছিলেন। মেয়েটি খুবই সুন্দর, যাকে বলে সত্যিকারের রূপসী, বোধহয় বড়লোকও বটে। আর তার জামা কাপড়, পোশাক আশাক, প্রসাধন, সাজগোজ, যাকে বলে সাংঘাতিক। কথায় বার্তায় চালচলনে মনে হয় খুব সাহসী আর অহংকারী। দেখলেই মনে হবে মেয়েটির রূপেরও খুব অহংকার। সঙ্গী ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল যখন, তখন রাগে হাসিতে ওকে খুবই গর্বিত মনে হচ্ছিল। চোখ দুটো কি শানিত আর ঝকঝকে। কিন্তু জানো, আমি যেন দেখলাম ভিতরে ভিতরে সে বড় দুঃখী মেয়ে, বড় অসহায়। একটা হরিণকে বাঘেরা ঘিরে ধরলে যেমন হয়, সে যেন তেমনি। আর হরিণটা যখন দেখে সে মরবেই, তখন সে যেমন ফোঁস করে, লাফায় দাপায়, ওকে আমার সেই রকম মনে হচ্ছিল। ওকে দেখে আমার কষ্ট হচ্ছিল। তারপরে ওদের কথাবার্তা থেকেই বুঝলাম মেয়েটির বাবা মা কেউ নেই, অপরের কাছে থাকে, আর সেটা বোধহয় খুব সম্মানজনকও নয়। তার কথা শুনতে শুনতে মা আর মেয়ে অবাক হয়ে চোখাচোখি করছিল। দোলা বলে উঠল, কিন্তু আপনার ওরকম মনে হলো কেন? সুজিতের চোখের সামনে তখন সুনিতার মুখখানি ভাসছে। সে যেন দূর থেকে বলল, তা জানি না, কিন্তু দুঃখকে আমি যেন দেখতে পাই, কষ্টকে চিনতে আমার ভুল হয় না, তা সে যতই হাসি দিয়ে খুশি দিয়ে ঢেকে রাখুক না। জানেন মাসিমা, আমার মনে হলো, আহা, একে যদি কেউ একটু স্নেহ করার থাকতো, একটু ভরসা দেবার থাকতো, কিন্তু আমি দেখলাম ওর চোখে যেন দুঃখ আর অসহায় ভয়ের ছায়া,
আর তাই ভীষণ উগ্র, সব কিছুকেই যেন ঘৃণা করছে। আজ পর্যন্ত ও যেন ভালো কিছুই দেখতে পায়নি। হাওড়ায় নামবার সময় আমি ওকে সে কথা বলে ফেললাম। দোলা বিস্ময়ে চমকে প্রায় আর্তনাদ করে উঠল। মেয়েটিকে কি বললেন? আপনার সঙ্গে আলাপ ছিল নাকি? না, আলাপ থাকবে কেন, এমনি জিনিসপত্র সরানো নিয়ে দু একটা কথা হয়ে থাকবে। আমি বললাম, আপনাকে যেন দুঃখী আর অসহায় বলে মনে হলো আমার। দোলা উৎকণ্ঠিত স্বরে বলে উঠল, কি সর্বনাশ! তারপর রেগে গেল তো মেয়েটি? না, চমকে উঠল। আমাকে তাড়াতাড়ি জিজ্ঞেস করল আমি কলকাতায় কোথায় যাব। আমি বললাম, জানি না। তারপরে আর কোনো কথা হয়নি। কুলিদের ধাক্কায় আমি বাইরে ছিটকে পড়েছিলাম। দোলা হেসে ফেলল, বলল, কুলির ধাক্কায় বাইরে ছিটকে পড়লেন? হ্যাঁ, কিন্তু আপনি যাই বুঝুন, মেয়েটিকে বলতে গেলেন কি বলে? সুজিত অসহায় ভঙ্গিতে বলল, না বলে পারলাম না যে। দোলা মুখ গম্ভীর করে বলল, তা তো বটেই, আপনি যে আবার প্রেমিক। সুজিত সরলভাবে হাসল। দোলা ঘাড় বাঁকিয়ে চেয়ে আবার বলল, মানে মেয়েটিকে ভালোবেসে ফেলেছেন বলেই না বলে পারেননি। সুজিত সহজ সরল ভঙ্গিতে ঘাড় নেড়ে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ। কিন্তু ততক্ষণে মায়ের দিকে তাকিয়ে দোলা খিলখিল করে হেসে উঠেছে। সুজিত চমকে উঠে বলল, হ্যাঁ, কি বললেন? কিরণময়ী দোলাকে বলে উঠলেন, কেন ওকে ওরকম করছিস তলু? সুজিতকে বললেন, কিছু বলেনি, তুমি এবার চান করবে চলো, শিবেন আবার তোমাকে নিতে আসবে। সুজিত আবার সহজ হয়ে বলল, হ্যাঁ তাই যাই। কোন দিকে যাব? কিরণময়ী বললেন, আমার সঙ্গে এসো। দোলন, তুমি বাগানের দিকে ছোট ঘরটা একটু দেখে রাখতে বলো কাউকে। সুজিত স্নান করে সেখানেই একটু বিশ্রাম করবে। সুজিত কিরণময়ীকে অনুসরণ করতে গিয়েও থমকে দাঁড়ালো একবার। তারপর খুব আস্তে আস্তে উচ্চারণ করল, সেই অসহায় চোখ দুটি এখনো আমার চোখে ভাসছে। কেন আমি কিছুতেই বুঝতে পারছি না। দোলা বা কিরণময়ী কেউ তার কথা শুনতে পেলেন না। দোলা বলল, কি বলছেন? সুজিত যেন চমকে উঠল, বলল, অ্যাঁ না, কিছু না। পর মুহূর্তেই তার মনে হলো সে মিথ্যে কথা বলছে। সঙ্গে সঙ্গে আবার বলল, সেই মেয়েটির কথাই ভাবছিলাম। কিরণময়ী হেসে বললেন, পাগল। স্নানের পর সুজিত বাগানের দিকে ছোট ঘরে একলা বসেছিল। ঘরটি দোলার পড়বার ঘর। টেবিলের ওপর মাথাটা এলিয়ে দিয়ে চোখ বুজেছিল সে। ঘরে একটি খাট এবং বিছানা ছিল। দোলা বলেছিল, ইচ্ছে হলে সুজিত সেখানে একটু গড়িয়েও নিতে পারে। সারা রাত্রি সে গাড়িতে এসেছে, রান্না হয়ে গেলেই খাবার জন্য তাকে ডাকা হবে। কিন্তু খাওয়ার কথা সুজিত আর চিন্তা করতে পারছিল না। ক্ষুধার নিবৃত্তি হয়ে গিয়েছিল, ঘুমও তার চোখে ছিল না। চোখ বুজে সে টেবিলে মাথা পেতে বসেছিল বটে, কিন্তু তার মনের মধ্যে কোথায় যেন একটা অচেনা অস্বস্তি আবর্তিত হচ্ছিল, কিংবা সেটা অস্বস্তি নয় আর কিছু। ঠিক কী হচ্ছে বুঝতে পারছে না বলেই অস্বস্তি মনে করছে। তাও এক রকমের অস্বস্তি। ভিতরে ভিতরে কি একটা যেন খোঁচা বিঁধে আছে। একটু পরেই সহসা যেন চমকে সে মাথা তুলল এবং দেয়ালের দিকে তাকিয়ে তার দুই চোখ বিস্ময়ে ভরে উঠল। সে ফিসফিস করে উচ্চারণ করল, আশ্চর্য। তারপর ব্যস্ত অনুসন্ধিৎসু চোখে টেবিলের দিকে তাকালো, বলে উঠল, এই যে পেয়েছি। হাত বাড়িয়ে সে রঙিন পেন্সিলের বাক্সটা তুলে নিল। টেবিলের এক পাশে ড্রয়িং পেপারের বড় একটা খাতা পড়েছিল। অসংকোচে তার থেকে একটা পাতা ছিঁড়ে নিল। পেন্সিলের বাক্সটা খুলে প্রত্যেকটা পেন্সিলে আঙুল বুলিয়ে দেখতে লাগলো। দেখতে দেখতে একটা পেন্সিল টেনে তুলে নিয়ে আপন মনেই আবার বলল, এই গাঢ় ধূসর রঙটাই ঠিক হবে। বলে আবার কয়েক মুহূর্ত শূন্য দেওয়ালের দিকে তাকিয়ে কাগজের ওপর দাগ দিতে আরম্ভ করল। প্রত্যেকটি দাগের ভিতর দিয়ে একটি মুখ ফুটে উঠতে লাগলো।
মিনিট 10 মধ্যেই মুখটি একটি চেনা মুখের মতো দেখতে লাগলো এবং দেখতে দেখতে সেটি সুনিতার মুখ হয়ে উঠল। চোখ, নাক, ভুরু, ঠোঁট একেবারে নিখুঁত সুনিতা। গাড়িতে উঠেই প্রথমে সুনিতা যে ক্লান্ত ভাব নিয়ে বসে পড়েছিল, ঠিক সেই মুখ, ঠিক তেমনি করেই চুলের একটি গুচ্ছ কপালের পাশ দিয়ে গালের ওপর এসে পড়েছে। কেবল অমিল দেখা গেল চোখের তারায়, দূরগামী চোখের তারায় একটু বেশি বিষাদ যেন ফুটে উঠল। স্কেচটা শেষ হবার মুহূর্তেই দরজাটা খুলে গেল। দোলা বলে উঠল, এ কি, বসে আছেন, শোননি? তাহলে আসুন, খাবেন। সুজিত যেন এক ভিন্ন জগৎ থেকে ফিরে তাকালো, বলল, হ্যাঁ, যাব। ততক্ষণে দোলার চোখে কৌতূহল নেমে এসেছে। বলল, কি করছেন আপনি? বলে দ্রুত পায়ে টেবিলের কাছে এসেই প্রায় অস্ফুট আর্তনাদ করে উঠল, এ কি, এ কার ছবি আঁকছেন আপনি? এ কার ছবি? এ যে সুনিতা, সুনিতা নাগ। সুজিত অবাক হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু তুমি ওরকম করে বলছো কেন? দোলা সে কথার কোনো জবাব দিল না, তেমনি সুরেই বলল, একে আপনি আঁকলেন কেমন করে? কি দেখে আঁকলেন? বলে সে যেন একটা অলৌকিক ভয়ে ঘরের চারদিকে তাকালো। সুজিত বলে উঠল, না না, এখানে সে নেই, আমি মন থেকে এঁকেছি, মানে আমার স্মৃতি থেকে। স্মৃতি থেকে? স্মৃতিতে একে আপনি পেলেন কোথায়? দোলার গলায় তখনও উৎকণ্ঠিত উত্তেজনা। এই সময়ে কিরণময়ীও বলতে বলতে এলেন, খাবার যে দিয়ে দিয়েছে দোলা, তোরা দেরি করছিস কেন? দোলা মায়ের দিকে ফিরে ছবিটার দিকে এমনভাবে আঙুল দিয়ে দেখালো যেন হঠাৎ সাপ দেখে ডেকে দেখাচ্ছে। বলল, মা দেখো দেখো, এ কাকে এঁকেছে দেখো। কি ভীষণ চমকে গেছি আমি মুখটা দেখে। কিরণময়ী কাছে এসে উঁকি দিতেই তার মুখেও বিস্ময় এবং একটি যেন ঘৃণা মিশ্রিত উৎকণ্ঠা ফুটে উঠল। তিনিও বলে উঠলেন, এ কি, এ মুখ তুমি পেলে কোথায়, আঁকলে কি করে? সুজিত অসহায় বিস্ময়ে হতবাক। ও যেন কোনো অপরাধ করে ফেলেছে এমন একটা অবস্থার সৃষ্টি হলো, অথচ অপরাধ কি করেছে কিছুই বুঝতে পারছে না। ছবিটা তো সত্যি সাপের ছবি নয়, তবে দুজনেরই এমন ভাবান্তর হলো কেন? দোলা ইতিমধ্যে কিরণময়ীর কথার জবাব দিল। সুজিতবাবু বলছেন এটা নাকি উনি ওর স্মৃতি থেকে এঁকেছেন। কিরণময়ী ভ্রুকুটি করে বললেন, স্মৃতি থেকে? সুজিত বলল, হ্যাঁ, স্মৃতি থেকে। আমি যে মেয়েটির কথা বলছিলাম এই তো সেই। কাল রাত্রে ট্রেনে এই মেয়েটিকেই আমি দেখেছিলাম। মা ও মেয়ের গলায় একসঙ্গেই উচ্চারিত হলো, এই মেয়েটি? হ্যাঁ। কয়েক মুহূর্তের স্তব্ধতাকে সহসা চৌচির করে দিয়ে দোলা খিলখিল হাসিতে ফেটে পড়ল। হাসির ঝংকারের মধ্যেই বলে উঠল, এই নাকি সেই মেয়ে, সেই মুখ, সেই চোখ, যার মধ্যে আপনি দুঃখী আর অসহায়কে আবিষ্কার করেছেন। কথার চেয়ে দোলা হাসল বেশি এবং কথার শেষে আরও হেসে উঠল। সুজিত অবাক হয়ে দোলার ওপর থেকে কিরণময়ীর প্রতি চোখ ফেরালো, দেখল হাসিটা অস্পষ্টভাবে তার মুখেও ছড়িয়ে পড়েছে। তবু এখনও পুরোপুরি সংশয় দূর করতে পারেননি বলে জিজ্ঞেস করলেন, কাল রাত্রে ট্রেনেই একে প্রথম দেখেছ নাকি আগের থেকে চিনতে? সুজিত বলল, না না, তার আগে তো আমি গুড়িয়াটার থেকে বহু বছর কোথাও যাইনি। একে আমি আর কখনোই দেখিনি। এর সঙ্গে ভালো করে পরিচয় হয়েছিল গাড়িতে? না, ঠিক পরিচয়ই হয়নি। গাড়ির গায়ে নাম লেখা ছিল সে সুনিতা নাগ, তাইতে নামটা জানতে পেরেছি। কোথায় থাকে, কি করে, সেসব কিছু জানো? কিছুই না, কেবল ওর সঙ্গে মিস্টার পি দাস বলে এক ভদ্রলোক ছিলেন। কিরণময়ী দোলার দিকে তাকিয়ে বলে উঠলেন, আমাদের প্রিয়নাথ দাস। দোলা বলল, ওরা ট্রেনে করে কোথা থেকে আসছিল? কিরণময়ী বললেন, কি জানি, তোমার বাবা তো সব কথা বলতে চান না, তবে মিসেস লাহিড়ির কাছে শুনছিলাম সুনিতা নাকি কুবের সিংহের সঙ্গে কোথায়
না বলে বেড়াতে চলে গেছিল। প্রিয়নাথ পেছন পেছন গেছে তাকে ধরে আনতে। দোলা চোখ কপালে তুলে বলল, কুবের সিংহের সঙ্গে না বলে সুনিতা নাগের এত সাহস? কিরণময়ী গম্ভীর হয়ে বললেন, ওর আবার সাহস? যাও দোলা, তুমি এসব কথার মধ্যে থেকো না। সুনিতা বলে গেছিল ও নাকি একলাই যাচ্ছে, কিন্তু মিসেস লাহিড়িরা জানতে পেরেছে আসলে নাকি কুবের সিংহের সঙ্গে গেছিল। এখন এর কথা শোনা যাক। তিনি আবার সুজিতের দিকে ফিরলেন, বললেন, ওদের মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল তুমি শুনেছিলে? সুজিত অপ্রতিভ বিস্ময়ে বলল, হ্যাঁ, কিছু কিছু শুনেছি। মাঝরাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওদের দুজনের মধ্যে কথা কাটাকাটিতে আমার ঘুম ভেঙে গেছিল। কি বলেছিল ওরা? সুজিত ওর স্মৃতি থেকে যতটা পারল রাত্রের ঘটনার পুনরুক্তি করল। সুজিতের কথা শেষ হতেই দোলা বলে উঠল, তবু আপনার মনে হলো সুনিতা নাগ দুঃখী আর অসহায়? আরও যেন কি বলছিলেন, বাঘেরা যেমন হরিণকে ঘিরে ধরে তেমনি। কথা শেষ করতে পারল না দোলা, খিলখিল করে হেসে উঠল। কিরণময়ী গম্ভীর গলায় বলে উঠলেন, ওই মেয়ে বাঘে ঘিরে ধরা হরিণ? তাহলে আর বাঘিনী কে? সুজিত এতক্ষণে চোপসানো গলায় বলল, কেন, এ কি করেছে? দোলা বলে উঠল, দুদিন কলকাতায় থাকুন, তাহলেই সব শুনতে পাবেন। স্ক্যান্ডাল শুনলে কানে আঙুল দিয়ে পালাবেন। ও হ্যাঁ, আর তার মধ্যেই আপনি দেখলেন দুঃখী অসহায় কত কি। আপনি সত্যি বোকা। সুজিত যেন চমকে উঠে শব্দ করল, হ্যাঁ? কিরণ বললেন, আহা, ওকে অমন করে বলছো কেন দলু? সুনিতার ও কি দেখেছে, কতটুকু চেনে, মানুষকে ও কতটুকু দেখেছে? সুজিত মনে মনে বলে উঠল, মানুষকে আমি অনেক দেখেছি, কিন্তু সে মুখে উচ্চারণ করতে পারল না। সে অনুমান করছে সুনিতা নাগ এদের কাছে ভয়ঙ্কর কলঙ্কজনক। দোলার চোখ মুখের ভাব দেখেই সে বুঝতে পেরেছে সেই ভাবের মধ্যে দোলার কোনো ছলচাতুরি বা ঈর্ষা ছিল না। সুনিতাকে সে যেভাবে জানে সেভাবেই বলেছে, কিন্তু সুজিত কি সত্যি ভুল দেখেছিল? জীবনে দুঃখ এবং অসহায়তার গভীর জট তার রক্তের মধ্যে জমাট বেঁধে আছে, যা আছে তার জন্মকালের সময় থেকে। এ দেখাটা তার প্রাণের মূল থেকে দেখা। এ দেখা অনেকটা তার নিজেকেই আর এক রূপে দেখার মতো। কোনো সুখী মানুষকে চিনতে তার ভুল হতে পারে, এক্ষেত্রে কি এতটা ভুল দেখেছে সে? তার চোখের সামনে সুনিতার সেই মুখ আবার ভেসে উঠল, সেই চোখ, যে চোখের ভিতরে সে দেখেছিল একটা অসহায় ব্যথা আর কান্না যেন থমকে আছে, ঠিক প্রদীপের নিচেই অন্ধকারের মতো। কিরণময়ী বললেন, হয়তো তুমিও আস্তে আস্তে শুনবে সুনিতার কথা। ও এক ভয়ঙ্কর মেয়ে, শুধু খারাপ বললে তার তুলনা দেওয়া চলে না। জঘন্য চরিত্রের মেয়ে, ওকে কোনো ভদ্র বাড়িতে সহ্য করা যায় না। যে সমস্ত ছেলেরা ওর চারপাশে ঘোরে, মেয়েটার লজ্জা বলতেও কিছু নেই। তাই বা শুধু বলি কেন, হাই সোসাইটির অনেক নাম করা লোকেরাও ওর পিছনে ধাওয়া করে। কিরণময়ীর মুখে বিক্ষোভের ছায়া ফুটে উঠল। এই সময় দরজার কাছে চাকর এসে জানালো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কিরণ ব্যস্ত হয়ে বলে উঠলেন, ওহো তাই তো, তোমরা চলো চলো, খেয়ে নেবে চলো। দোলা তখন সুনিতার ছবিটা হাতে ধরে গভীর অভিনিবেশ সহকারে দেখছিল। বলল, কিন্তু যাই বলো মা, মুখখানি সত্যি সুন্দর। কি বড় বড় চোখ, টিকলো নাক, টানা ভুরু। একে চোখে দু একবার দেখেছি, গায়ের রঙও টকটকে। কিরণ বললেন, কিন্তু রূপ থাকলেই সব হয় না দোলন। দোলা ছবির দিকে চোখ রেখেই বলল, তা জানি, কিন্তু এই ছবিটা দেখে সত্যি কোথাও খারাপ বলে মনে হয় না। এমন সুন্দর মুখ, তবু খারাপ কেন হয়? পর মুহূর্তেই সে সুজিতের দিকে চোখ তুলে বলল, কিন্তু আপনার এতখানি মনে ছিল মুখটা? আশ্চর্য তো। কিরণ বললেন, আঁকাটাও চমৎকার হয়েছে, কিন্তু আর দেরি নয়, তাড়াতাড়ি খেতে এসো। দোলা ছবিটা রেখে দিয়ে সুজিতকে বলল,
আসুন। সুজিতের আচ্ছন্নতা যেন কাটছিল না। বলল, হ্যাঁ, কিন্তু আমার এখনো একদম খিদে পায়নি যে। কিরণ বললেন, কেন, এমন তো কিছু খাওনি, বেলাও অনেক হয়েছে, তোমাকে তো শিবেন আবার নিতে আসবে এখনই, যা ইচ্ছে হয় তাই একটু মুখে দিও, এসো। সুজিত ঘাড় নেড়ে বলল, ও আচ্ছা, আমাকে তো আবার যেতে হবে। খাওয়ার সময়েই সংবাদ এলো শিবেন উপস্থিত, সুজিতের জন্য অপেক্ষা করছে। যাবার সময় দোলা তাড়াতাড়ি সুনিতার স্কেচটা এনে দিল সুজিতকে। বলল, এটা নিয়ে যান, আমরা কি করব? ইতিমধ্যে সুজিতের আচ্ছন্ন ভাবটা কেটে গিয়েছিল। বলল, নিয়ে যাব? আচ্ছা, নিয়ে যাই। কিন্তু জানো দোলা, যে এত খারাপ, তার মধ্যে আমি কেন যে অমন দুঃখকে দেখতে পেলাম জানি না। ছেলে মানুষের মুখে গাম্ভীর্য দেখা দিলে যেমন হয়, সুজিতকে সেই রকম দেখল দোলা। হেসে বলল, আপনি যে প্রেমিক? সুজিত বলল, ও। দোলা হেসে ফেলল। কিরণময়ীর কাছ থেকে বিদায় নিল সুজিত। দোলা বলল, সময় পেলে আবার আসবেন। তোমার বাবা রাগ করবেন না? রাগ করবেন কেন? আমি তো এখনো ওর কর্মচারী, বাড়িতে এলে উনি যদি রাগ করেন। দোলা ওর বিস্মিত দৃষ্টি মায়ের সঙ্গে বিনিময় করল। কিরণ বললেন, আমি বলছি তোমাকে, মাঝে মধ্যে আমাদের সঙ্গে দেখা করে যেও। সুজিত সিঁড়ির দিকে এগিয়ে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কিরণময়ী পিছনেই ছিলেন। সুজিত বলল, মাসিমা, আপনাকে খুব ভালো লাগলো। আপনি যেমন করে আমার মায়ের কথা বললেন, এরকম করে আর কখনো শুনিনি। তাই মনে হচ্ছে আপনি যেন আমার অনেক দিনের আপন। কিরণময়ী জবাবে বললেন, সেইটি মনে করে তুমি আমার কাছে এসো। নিচে যাবার সিঁড়ির কাছে দাঁড়িয়ে সুজিত বলল, আসবো, এখানে আমার সব সময়ে আসতে ইচ্ছে করবে। সে সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করল। দোলাও নামতে লাগলো। সুজিত বলল, তুমি যাচ্ছ? দোলা বলল, চলুন, আপনাকে আরও এগিয়ে দিয়ে আসি। আমাকে যে আপনার ভালো লাগেনি সে তো বুঝতেই পারছি। সিঁড়ির শেষ ধাপে থমকে দাঁড়িয়ে পড়ল সুজিত। দোলার দিকে তাকিয়ে বলল, সে কি, তোমাকে যে ভীষণ ভালো লেগেছে। ইচ্ছে হয় তোমার মতো সুখী সুন্দর পবিত্র মেয়ের কাছে সব সময় থাকি। দোলা যেন কেমন থতিয়ে গিয়ে বিস্মিত অনুসন্ধিৎসায় সুজিতের চোখের দিকে তাকালো। পর মুহূর্তেই তার কালো আয়ত চোখ দুটি হাসিতে চিকচিক করে উঠল। বলল, কি করে সেটা বুঝব? কি করে বোঝানো যায় সেটা ব্যাখ্যা করার জন্যে ব্যস্ত বিব্রত হয়ে উঠল সুজিত। দোলা বলে উঠল, আচ্ছা থাক, আপনাকে আর বোঝাতে হবে না। নিচের হলঘরের বাইরের দরজার কাছে শিবেনকে দেখা গেল। সে ডাক দিল সুজিতকে, আসুন। সুজিত বীরেন্দ্র নারায়ণের বসবার ঘরের দিকে এগিয়ে গেল। দোলা বলল, ওখানে কি করবেন? ওখানে আমার জিনিসপত্র রয়েছে। ও, দাঁড়ান, তাহলে বেয়ারাকে ডাকি, গাড়িতে তুলে দেবে। সুজিত বাধা দিয়ে বলল, না না, সেরকম কিছু নয়, একটা সামান্য বান্ডিল বগলে করেই নিয়ে এসেছি, তাই নিয়ে যাব। তোমার বাবা ওটা একটা ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছেন। দোলা অবাক হয়ে বলল, সেই বান্ডিলেই আপনার সব মালপত্র? সুজিত হেসে বলল, মালপত্র মানে দু একটা জামা কাপড়, কিছু কাগজপত্র। বীরেন্দ্র নারায়ণের ঘরে ঢোকবার আগে শিবেনের দিকে একবার চোখ পড়ল সুজিতের। দেখল শিবেন দোলার দিকে অনেকটা তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। যদি দোলা একটু চোখ তোলে, কথা বলে, কিন্তু সুজিত দোলার দিকে তাকিয়ে দেখল দোলা গম্ভীর, মুখ অন্যদিকে ফেরানো। কেন, এদের কোনো ঝগড়া বিবাদ আছে নাকি? ঘরের মধ্যে ঢুকে সে তার প্যাকেটটা ড্রয়ার থেকে বের করে নিল। শিবেন গাড়ি নিয়ে এসেছিল, সেটা বীরেন্দ্র নারায়ণের নির্দেশ। সুজিত সোজা এগিয়ে গেল বাইরের দরজার দিকে। খেয়াল করল না দোলা পিছনে দাঁড়িয়ে পড়েছে। সে শিবেনকেই দেখছিল। যে শিবেন তাকে দেখছিল না, দোলার দিকেই ঈষৎ আড়ষ্ট হাসি নিয়ে তাকিয়েছিল, যেন কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না।
প্রায় বাইরের দরজার কাছে গিয়ে সুজিতের মনে হলো দোলা সঙ্গে সঙ্গে আসছে না। সে পিছন ফিরে দেখল দোলা অনেক দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সুজিত তাড়াতাড়ি ফিরে গেল দোলার কাছে, বলল, আমার জ্ঞান হবার পর থেকে এরকম একটা বেলা কখনো কাটেনি দোলা। দোলা বলল, তাই কিছু না বলে চলে যাচ্ছিলেন? না, আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গেই আছো, রাগ করনি তো? দোলা এক মুহূর্ত সুজিতের চোখের দিকে তাকিয়ে বলল, না, কিন্তু আপনি মানুষটা যেন কেমন। সুজিত আবার অপ্রতিভ হলো, বলল, খুব খারাপ লাগে আমাকে। না, কি করব, আমি এখন তবু তো একটু ভালো হয়েছি, আগে হলে। দোলা বাধা দিয়ে বলে উঠল, কি সব বকছেন? আপনি একটা চালচুলোহীন, তবু আপনাকে বোকা মনে হয়? দোলা হেসে ফেলে বলল, যাচ্ছে তাই, মোট কথা আবার আসবেন। ইতিমধ্যে শিবেন আবার ডাকল। বগলে পুঁটলিটা নিয়ে সুজিত দৌড় দিল এবং প্রায় চকচকে মেঝেতে পিছলে পড়তে পড়তে বেঁচে গেল। পঞ্চম অধ্যায় এইখানেই শেষ। ফিরে আসছি ষষ্ঠ অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।